দর্শক, ডয়চে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ, আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দে। আজকে আমরা এখানে কথা বলবো ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। এখন যে উত্তাপটি ছড়াচ্ছে, বিশেষ করে 5 তারিখে শেখ হাসিনা ভারতের বিদেশি সাংবাদিকদের যে ক্লাব রয়েছেন সেখানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন। তা নিয়ে দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের একটি উত্তাপ আমরা দেখতে পাচ্ছি। সেটি পরিস্থিতি কোন দিকে নিয়ে যেতে পারে সে বিষয়ে আমরা কথা বলবো। কামরুল হাসান, তিনি কূটনীতিক এবং সাবেক সচিব ও রাষ্ট্রদূত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। দর্শক, শুরুতেই বলে রাখি, আপনাদের শব্দ শুনতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানাবেন। একটু আগেই আমরা লাইভে ঢুকেছিলাম, আপনারা জানেন একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা লাইভটি আবার পুনরায় শুরু করছি, এই জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। এখন যদি শব্দ শুনতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানাবেন, আমরা তো ঠিক করে নেব। আপনি জানেন যে 5 তারিখে যখন শেখ হাসিনা বক্তব্য দেন ভারতে, একটি প্রেস কনফারেন্সে সেখানে কথা বলেন ভার্চুয়ালি, তার আগেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল ভারত সরকারকে। বিশেষ করে সেখানে কিন্তু জয়সওয়াল বলেছিলেন যে এটি প্রাইভেট, ব্যক্তিগত। তো তারপরে যখন তিনি কথা বললেন 5 তারিখে, তখন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে খুব স্ট্রং রিয়াকশন দেয়া হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তারপরে আবার জয়সওয়াল 2 দিন পরে বললেন যে শেখ হাসিনা যা বলেছেন তা ভারত সরকার অনুমোদন করে না, বা তার সেই অনুমোদন তারা এন্ডোর্স করে না। তো আমার বক্তব্য, এই সংবাদ সম্মেলন ভারত সরকারের পক্ষে আটকানো সম্ভব ছিল কিনা, আর তারা যে বলছেন এন্ডোর্স করে না, আবার একই সঙ্গে উনি কথাও বলছেন, এটা কোনো দ্বৈততা সৃষ্টি করে কিনা, পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়? প্রথমত, ভারত সরকার ইচ্ছা করলেই এই সংবাদ সম্মেলনটি বন্ধ করতে পারতেন, অথবা এটাকে তারিখ পিছানোর জন্য বলতে পারতেন। কিন্তু সেই ধরনের কোনো প্রয়াস ভারত সরকারের পক্ষ থেকে ছিল বলে আমাদের মনে হয় না। এটা তো ভারত সরকার তো বলছে ওটি ব্যক্তিগত পর্যায়ের। আপনি কি ধরেন আন্তর্জাতিক আইন বা কোনো প্রসেসে কি শেখ হাসিনাকে তারা আটকাতে পারেন? প্রথম ব্যাপার হলো যে একটা দেশে বসে আরেকটা দেশের সম্পর্কে যখন কেউ একটা বক্তব্য দেয়, তখন কিন্তু সেই বক্তব্যের দায় দায়িত্ব যে দেশ থেকে দেওয়া হচ্ছে সেই দেশের কাঁধে এটা চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে কি বললেন না বললেন, সেটা এক ধরনের দায় দায়িত্ব অবশ্যই ভারতের উপর আসবে। তো এটা বলা হচ্ছে যে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব যে জায়গাটায় প্রেস কনফারেন্সের আয়োজন করতে হয়েছিল, সেখানে শুধু ভারতীয় সাংবাদিক না, সাউথ এশিয়া বা এশিয়ান অনেক সাংবাদিকই সেখানে থাকেন। তো সেই আয়োজনটি কিভাবে বাধাগ্রস্ত করতে পারে বা না করতে পারে ভারত সরকার? ভারত সরকার ইচ্ছা প্রকাশ করলে এটা হতো না। আমাদের বাংলাদেশে কি কেউ ইচ্ছা করলে কি এভাবে সাংবাদিক সম্মেলন করতে পারবে যদি সরকারের যদি সম্মতি যদি না থাকে? তাহলে প্রশ্ন হচ্ছে যে ভারত একদিকে বলছে তার বক্তব্যকে অনুমোদন করে না, এন্ডোর্স করে না, আবার আগে বলল ঠিক প্রেস কনফারেন্সের আগে 5 তারিখে যে আসলে এটা ব্যক্তিগত পর্যায়ের। তাহলে ভারতের এই কথার মধ্য দিয়ে কি প্রকাশ পায় কি, মানে আসলে তাদের ব্যাখ্যাটা কি? আর একটা ব্যাপার হলো কি যে আমাদের কয়েকটা ঐতিহাসিক প্রেক্ষাপট দেখতে হবে। বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী যে রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করতেন, সেই রাজনৈতিক দলের সাথে ভারতের প্রতিটি রাজনৈতিক দলের সম্পর্ক অনেক দিনের, কয়েক দশকের সম্পর্ক। এবং যিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে ভারতীয় সরকার গত 17 বছর একসাথে অনেক বিষয় একই ধরনের অবস্থান রেখে সম্পর্ক মেনটেন করেছেন। কাজে ভারতের পক্ষে এটা এক ধরনের একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি। একদিকে তার কারণ আছে যে বাংলাদেশের সাথে তার সম্পর্ক উন্নয়ন, আবার পাশাপাশি তার পুরনো মিত্রকে একেবারে যে ঠেলে দিবে দূরে, সেই ব্যাপারেও তারা অস্বস্তিতে ভুগছে। পুরনো মিত্র বলতে শেখ হাসিনাকে বোঝাচ্ছে? হ্যাঁ। অস্বস্তির জায়গাটা থেকে বেরিয়ে আসা, মানে বাংলাদেশে তো আমরা 2024 সালের 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, তারপরে একটি ইন্টারিম গভর্নমেন্ট গেল, তাদের সাথে সম্পর্ক তো স্বস্তির ছিল না, এটা আমরা বুঝতেই পারি। তারপরে এই সরকার তো ইলেক্টেড গভর্নমেন্ট, তো ভারত সেখানে সম্পর্ক উন্নয়ন যদি করতে হয় বাংলাদেশের সঙ্গে, তাহলে এই পরিস্থিতিতে শেখ হাসিনা ইস্যুকে, যেখানে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আজকে যে খুব স্পষ্ট করেই বলছেন যে শেখ হাসিনা কার্ড খেলতে দেওয়া হবে না ভারতকে, এখানে কি শেখ হাসিনা কার্ড খেলার কোনো বিষয় আপনি দেখতে পাচ্ছেন কিনা? এইটা যেটা হলো যে আসলে ভারতের তো একটা প্রত্যাশা থাকে
গত 17 বছর ধরে আমাদের পররাষ্ট্রনীতি এটা আন্তর্জাতিক পরিসরে হোক অথবা আঞ্চলিক পরিসরে হোক, সেটা কখনো ভারতের সাথে সাংঘর্ষিক ছিল না। এখন বিভিন্ন কারণে ভারতের হয়তো প্রত্যাশা ছিল যে নতুন যে সরকার আসলো সেই সরকারের সাথে তাদের একটা তো প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশিত সম্পর্কটা হয়তো আসবে, কিন্তু ভারতের এখনকার হয়তো উপলব্ধি হলো যে ভারতের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা এই সরকার পূরণ করতে পারছে না। এবং সেটা তো আমরা দেখলাম যে চীনে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের পরে ভারতের বিশেষ করে মিডিয়ার যে প্রতিক্রিয়া এবং রাজনৈতিক দলগুলির যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া তো আসলে কঠোর রকমের প্রতিক্রিয়া ছিল। কথা হলো যে চীনের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আওয়ামী লীগের আমলেও তো একই রকম ছিল যে ভারত আমাদের বন্ধু, কিন্তু বাংলাদেশের তো উন্নয়ন দরকার। বাংলাদেশের দারিদ্র্য থেকে বেরোয় আসা, তারপরে আপনার একটা মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য তার তো বিদেশি বিনিয়োগের দরকার। সেই বিদেশি বিনিয়োগটা আসবে কোত্থেকে? সেই বিদেশি বিনিয়োগটা আসবে চায়না থেকে। কাজেই ভারত যদি হাসিনা সরকারের সময় যদি বাংলাদেশের সাথে চীনের সম্পর্কে যদি গ্রহণ করে নিতে পারে, তাহলে এখন গ্রহণ করতে সমস্যাটা কোথায়? আপনি এখন তাহলে স্ট্রং রিয়াকশন কেন? আমরা তো চীনকে করিডোরও, এখানে বাণিজ্যিক করিডোরের আলোচনা হচ্ছে, চায়না থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত সম্পর্ক উন্নয়নের বিষয়টা হচ্ছে, এবং এই কথাও তো হচ্ছে যে তিনি প্রথম চীন গেলেন। দেখেন, আপনি খেয়াল করেন, ভারতের হয়তো প্রত্যাশা ছিল ভারত যাবেন, আবার সামনে কিন্তু আপনার ব্রিক সম্মেলনে বিমস্টেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো সেই জায়গাটা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছবে, এবং আপনার কি মনে হয় তারেক রহমান সাহেব যাবেন প্রধানমন্ত্রী? আপনি যদি আমাকে একেবারে নিরপেক্ষ বিশ্লেষকের দৃষ্টিভঙ্গিতে কথা বলতে বলেন, তাহলে আমার বক্তব্য হলো যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে একটি দ্বিপাক্ষিক সফরে যাওয়া উচিত। বিমস্টেকে যে এটা হলো আর কি ব্রিক্স সম্মেলনে যেটা হবে যে বিভিন্ন দেশের সরকার প্রধানরা আসবেন, অথবা সরকার প্রধানের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী আসবেন, এবং সেখানে সাইডলাইনে হয়তো 1 ঘন্টা অথবা আধা ঘন্টার একটা বৈঠক হতে পারে। তো ভারত বাংলাদেশের মধ্যে যতগুলি বিষয়, হ্যাঁ, অন্তত 8 থেকে 10টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো সেগুলির জন্য এই ধরনের সাইডলাইনে আধা ঘন্টার সভা যথেষ্ট না। সেটার জন্য একটা দ্বিপাক্ষিক সফরের প্রয়োজন, এবং যে দ্বিপাক্ষিক সফরে আমরা বৃহত্তর পরিসরে আমরা দুই দেশের সম্পর্কটাকে কিভাবে একটা গ্রহণীয় এবং একটা সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটার জন্য আমরা চেষ্টা করতে পারি। সেই কারণে আমার মনে হয় যে এই মানে কোনো রকমের প্রস্তুতি ছাড়া, আমার তো মনে হয় না যে আমাদের সরকারের পুরো প্রস্তুতি হলো এখন মাননীয় প্রধানমন্ত্রী সেপ্টেম্বর মাসে ইয়াতে যাবেন, ইউএনজি এর কনফারেন্সের জন্য, সেটা কেন্দ্রিক। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা সময় নিয়ে একটা দ্বিপাক্ষিক সফরে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাওয়া উচিত। কিন্তু ওখানে তো আপনার ব্রিক্স সম্মেলনে কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অন্যান্য শীর্ষ নেতারাও আসবে। এটাও তো একটা সুযোগ। আমাদের তো ভারত সফরের, মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের তো মূল লক্ষ্যটাই থাকবে যে ভারতের সাথে আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে এক ধরনের অবিশ্বাস, অচল অবস্থা অথবা বিশ্বাসহীনতার যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটাকে কাটিয়ে তোলা। তো সেই লক্ষ্য কিন্তু এই মানে আপনার ব্রিক্স সম্মেলনে গিয়ে পূরণ হবে না বলছেন আপনি। কিন্তু আরেকটি বিষয় আমি বলি, আমরা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটি দিয়েছে, যে স্টেটমেন্টটা দিয়েছে, সেটি কিন্তু খুবই কড়া। আপনি নিশ্চয়ই দেখছেন কিনা আমি জানি না। সেখানে কিন্তু বলা হয়েছে যে, আমি যদি একটু বলি, যে বাংলাদেশ যখন জুলাই বিপ্লবের 2য় বার্ষিকী পালন করছে, সেদিনই ভারতের মাটিতে হাসিনার এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অবমাননা হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত সত্য, 2024 সালের জুলাই আগস্টে ফেসিবাদী শাসনামলে নিরীহ নাগরিক ও শিশুসহ নৃশংস হত্যাকাণ্ডের তথ্য অস্বীকারের প্রচেষ্টাকে ইতিহাসের গতিপথ পাল্টানোর ব্যর্থ প্রয়াস। আমি আরো যদি দুটি শব্দ এখানে উল্লেখ করি, আপনি খেয়াল করবেন। আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস লিস্টে রয়েছে, এখানে কিন্তু স্টেট
কনভিক্টেড জেনোসাইডার শেখ হাসিনা, এবং একই সঙ্গে কিন্তু আরেকটি শব্দ আছে, আমি বলি এই লাইনটা পড়ি, upholding the spirit of July revolution, our people have firmly resolved that our nation will never again to go back to the dark days of fascism and that Bangladesh will never be a client state. আপনি এই যে অবস্থানটি আমাদের, সেটাকে কিভাবে দেখেন? খুব স্ট্রংলি ওয়ার্ডের একটা স্টেটমেন্ট। এটা আমার যেটা মনে হয় যে এটা এক ধরনের ক্ষোভ থেকে এসছে। বিশেষ করে ভারতের রাষ্ট্রদূত যখন আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে কথা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টার সাথে কথা বললেন, এবং তার আগে যখন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললেন, সেখানে কিন্তু দুই জায়গাতেই অনুরোধ করা হয়েছিল যে প্রেস কনফারেন্সটি যেন বন্ধ করার ব্যাপারে ভারত যেন একটা উদ্যোগ নেয়। কিন্তু যেটা দৃশ্যমান এবং যেটা সবাই দেখলো এবং যেটা সবাই শুনলো, তাতে তো ভারত সেই সাংবাদিক সম্মেলন বন্ধ করার কোনো উদ্যোগ নিয়েছে বলে কেউ মনে করছে না। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে এরকম রাজনৈতিক আশ্রয় বা আশ্রয় যাই বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই তো অনেকে আছে, ভারতেও ইনফ্যাক্ট আছে, তো তারা কি এরকম সুযোগ পায় কিনা কথা বলার জন্য, মানে স্ট্যাটাসটা কি? আসলে যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল দালাই লামা, কিন্তু দালাই লামার ক্ষেত্রে ভারত কিন্তু একটি নীতি সবসময় অনুসরণ করেছে, সেটা হলো যে দালাই লামাকে ভারতের মাটিতে বসে চীন সম্পর্কে কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য দিতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে শেখ হাসিনাকে দেওয়ার সুযোগের, আপনি এর ভেতরের, আমরা ইনসাইড রিডিং যদি বলি, আমরা কি পড়তে পারি এর ভেতরে? একটা ব্যাপার তো আমি শুরুতে বলেছি, সেটা হলো যে আওয়ামী লীগের সাথে এবং ভারতের যে দীর্ঘ যে রাজনৈতিক যে সম্পর্ক, এবং গত 17 বছর ধরে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে প্রতিটা ক্ষেত্রে চিন্তাভাবনা যে এক ধরনের সমন্বয় ছিল, সেইটা থেকে তো মানে ভারতে আশ্রয় নেওয়া আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সেইভাবে হয়তো তাদের পক্ষে বাধা দেওয়াটা এক ধরনের, তাদের হয়তো মনে হচ্ছিল যে এটা হয়তো অনৈতিক কোনো বিষয় হবে। আচ্ছা, এখানে দুটো জিনিস, আমাদের ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন কূটনীতিক ভারতের রিভা গাঙ্গুলি, তিনি বাংলাদেশেও ছিলেন, আপনারা জানেন, তাকে চিনেন। উনি কিন্তু এই যে স্টেটমেন্টের ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু ক্রিটিসাইজই করেছেন। একই সঙ্গে আপনি যেটা বলছিলেন যে শেখ হাসিনা এবং ভারত এটা দীর্ঘদিনের একটি সম্পর্কের জায়গা, সেই জায়গাগুলো উনি আলোচনা করেছেন। আমাদের স্টেটমেন্টটা উনি সমালোচনাই করেছেন, উনি বলেছেন এটা একটা পলিটিক্যাল হয়ে গেছে অথবা ঠিক ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে হয়নি। আমাকে বলেন তো, এই যে আসামের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরা কি, এরা যখন বক্তব্য দেয় তারা তো মুখ্যমন্ত্রী হিসাবে বক্তব্য দেয় এবং তারা দুইজনই বিজেপি থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী। তারা যে সমস্ত কথা বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেন, তো সেই সময় তো ভারতের কোনো মিডিয়া অথবা ভারতের বাংলাদেশে নিযুক্ত ছিলেন এক সময় যারা ভারতীয় রাষ্ট্রদূত, তাদেরকে কি কখনো কোনো প্রতিক্রিয়া দেখাতে দেখেছেন আপনি? না, আপনি যদি ভারতীয় মিডিয়ার কথা বলেন তাহলে আমি একটা কথা কিন্তু বলতেই পারি, আপনি যদি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই ঘটনার পরে কথা বলছি না, আমি বলছি যে দুইজন মুখ্যমন্ত্রীর কথা বললাম এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি উদ্ধৃত করলাম। কেন তারা তাহলে কথা বলে না কেন? না না, সেটাই তো, সেই প্রশ্নটাই তো আমি করছি। তো ভারতীয় বিশ্লেষকদের, প্রাক্তন কূটনীতিবিদদের, রাজনৈতিক নেতাদের বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করার আগে ওই একইভাবে তাদের রাজনৈতিক নেতারা কি ধরনের বক্তব্য রাখছে সেটা কিন্তু তাদের সমালোচনা করতে হবে। তাহলে ডিলেমাটা কোথায়? একভাবে দেখেন যে বাংলাদেশ একটি ইলেক্টেড গভর্নমেন্ট, তার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আর অন্যদিকে শেখ হাসিনার সাথে ভারতের একটা দীর্ঘ সম্পর্কের কথা আপনি বলছেন, তাহলে এই দুটোকে তারা কিভাবে ব্যালেন্স করবে? তারা কি ব্যক্তির সাথে সম্পর্ক করবে না একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে? আমার মনে হয় যে বিশেষ করে ভারত সরকার এখন বোধহয় যে শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে কেন্দ্র করে সম্পর্ক উন্নয়নের যে চিন্তাভাবনা একসময় করত, হ্যাঁ, এটা তো এক ধরনের বিশ্বাসযোগ্যতা থেকে তারা মনে করেছে যে ভারতের যে নিরাপত্তা, ভারতের যে আপনার যে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, এই সমস্ত ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সাথে তাদের যে ধরনের সমঝোতা, সেই ধরনের সমঝোতা তারা অন্য কোনো দলের সাথে করতে পারছে না।
সেই দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগের উপর তাদের এক ধরনের নির্ভরতা ছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ভারত নির্বাচনের পরে প্রণয় ভার্মার জায়গায় আপনার মিস্টার ত্রিবেদীকে পাঠিয়েছেন। তো উনি হলেন ভারতের একজন প্রাক্তন মন্ত্রী, উনি একজন রাজনৈতিক লোক, প্রাক্তন মন্ত্রী, এবং অত্যন্ত মানে ভারতীয় রাজনৈতিক সার্কেলে যাদেরকে খুব সম্মানের সাথে দেখা হয়, হ্যাঁ, মিস্টার ত্রিবেদী সেই রকম একজন রাজনীতিবিদ। তো তাকে পাঠানোর মানেটাই হলো যে ভারত বাংলাদেশের সম্পর্কটা নতুনভাবে মূল্যায়ন করতে চায়, রিকাউন্ট করতে চায়। হ্যাঁ। তো আমি সেটাই যদি আপনি বলেন, তাহলে আপনাকে আমি স্পষ্ট একটু বুঝতে চাই যে বাংলাদেশের যে অভিযোগ সেটি হচ্ছে যে ভারত একদিকে বলছে তার শেখ হাসিনার বক্তব্য অনুমোদন করে না, আর একদিকে কিন্তু ওদের পার্লামেন্টেই বলা হয়েছিল, বাংলাদেশের দিক থেকে অনুরোধ গিয়েছিল শেখ হাসিনাকে ওইখানে আশ্রয় দেওয়ার বিষয়টি। আবার আগে বলল, সংবাদ সম্মেলনের আগে বলল যে এটি ব্যক্তিগত সংবাদ সম্মেলন, প্রাইভেট, শব্দটি প্রাইভেট। তো আপনার এই পলিসির ভিতরে কি কোনো দ্বৈততা, মানে অস্পষ্টতা, অস্বচ্ছতা দেখতে পান কিনা? অবশ্যই অস্বচ্ছ। আপনি যদি একেবারে যদি এই সরকারের দৃষ্টিকোণ থেকে দেখেন, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে তো তারা বলবে এটা এক ধরনের অস্বচ্ছতা। একটা বিষয় আমি জানতে চাই, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে চায়, একটা বিষয় হচ্ছে যে উনি আসতে চাইলে সেটা আসতে পারেন কিনা, কোনো বাধা আছে কিনা, কারণ উনি কনভিক্টেড, সবই ঠিক আছে, কিন্তু সেটা আসতে কোনো বাধা আছে কিনা? দেখেন, এর আগে বাংলাদেশে তো এটা নজিরবিহীন কোনো ঘটনা না। কাদের সিদ্দিকী বাংলাদেশ থেকে চলে যান, বাংলাদেশের বিরুদ্ধে সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র যুদ্ধ শুরু করেন। সেই কাদের সিদ্দিকী কিন্তু এক ধরনের রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরে আসেন, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার সাথে তিনি যুক্ত হন, পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। কাজে রাজনীতি কোন দিকে যায় আমরা তো বলতে পারি না। মানে সেটা তো একটা আপনি বললেন, মানে উদাহরণ তো আছে, তারেক রহমান সাহেব তো ফিরে এসেছেন। হ্যাঁ, এটা নির্ভর করবে যে সামনের দিনগুলিতে বর্তমান সরকারের সাথে, ক্ষমতাসীন দলের সাথে মানে বিগত যে রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, তাদের সাথে তাদের কি ধরনের রাজনৈতিক সমঝোতা হয় তার উপর। শেখ হাসিনা নিজেই তো আরো একবার ফিরে এসেছেন ভারত থেকে, যখন 75 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো। তারপরে তিনি জার্মানিতে ছিলেন, তারপরে সেখান থেকে ভারত থেকে সে সময় তো তিনি কনভিক্টেড ছিলেন না। আরেকটা বিষয় যে ভারত কি তাকে আসতে দেবে, ভারতের কি স্ট্যাটাসটা কি হতে পারে? এটা আসলে বলা মুশকিল। এটা আমার মনে হয় যে উনি তো ডিসেম্বরের কথা বলেছেন, টুয়ার্ডস ডিসেম্বর আমরা বুঝতে পারবো যে এটা কোন দিকে যাচ্ছে। কেন ডিসেম্বরের পরে আপনি কেন বলছেন? বা ডিসেম্বর পর্যন্ত, কারণ উনি তো একটা কাট অফ ডেট দিয়েছেন। সেই কাট আমরা মোটামুটিভাবে আমার ধারণা যে আমরা অক্টোবর নভেম্বরের দিকে আমরা পরিস্থিতিটা বুঝতে পারবো। মানে পরিস্থিতি বুঝতে আপনি আরো সময় নিতে চাচ্ছেন। আমি একটি জিনিস আপনাকে বলতে চাই যে রাজনীতিতে যে কোনো ধরনের সমঝোতা সম্ভব, যে কোনো ধরনের সমঝোতা সম্ভব। মানে একটা তো শেখ হাসিনার ফিরে আসা না আসার প্রশ্ন, আরেকটি আপনি ডিপ্লোম্যাট, তবু প্রশ্নটি প্রাসঙ্গিক বলেই করছি। আওয়ামী লীগ তো এখন তার কার্যক্রম চালাতে পারছে না, তার তো কার্যক্রম নিষিদ্ধ আছে, দল হিসেবে নিষিদ্ধ না, তার বিচারের মুখোমুখি আছে। এটা কত দূর যেতে পারে? এটাও নির্ভর করবে রাজনৈতিক সমঝোতার উপর। রাজনৈতিক সমঝোতা আওয়ামী লীগের সঙ্গে কি প্রয়োজনীয়তা কোনো দেখছেন? এখন পর্যন্ত কি প্রাসঙ্গিকতা তৈরি হচ্ছে? সেই ধরনের মানে এটা আবার একই কথা আমি বলছি, সেটা হলো যে একটা রাজনৈতিক দলকে তার নিজের প্রাসঙ্গিকতা তৈরি করতে হয়। প্রাসঙ্গিকতা তৈরি করতে হয় মানে দেখছেন কিনা? এটা তো বলা মুশকিল। এখন পর্যন্ত যে ধরেন রিকনসিলিয়েশনের জন্য আওয়ামী লীগকে যে উদ্যোগগুলি নেওয়া দরকার ছিল, সেই ধরনের উদ্যোগকে আওয়ামী লীগ নিচ্ছে আসলে। আমরা দুটো কোট করতে চাই। আপনি যদি ইন্ডিয়ান এক্সপ্রেসের কথা বলছিলাম, তার সম্পাদকীয়তে সে লিখেছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পরে যে দুই দেশের সরকারের উচিত স্বল্পমেয়াদী রাজনৈতিক বিবেচনাকে ঊর্ধ্বে রেখে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়া। শেখ হাসিনা ভারতের স্বাগত এবং সুরক্ষিত অতিথি হিসেবে থাকতেই পারেন, কিন্তু ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ যে তা কোনো ব্যক্তি বা বিশেষ স্বার্থের কাছে জিম্মি হয়ে থাকা উচিত না। এটা দিয়ে তার কি বলতে চাচ্ছে? এটা তো উদাহরণ আছে। আপনি যদি চীন ভারতের সম্পর্কের কথাই যদি দেখেন, চীনের সাথে এমনকি বাংলাদেশের সাথে চীনের কি সম্পর্ক হবে সেটাও ভারতের জন্য এটা বড় ইস্যু।
সেই চীনের সাথে ভারতের সম্পর্কটা কীরকম। তাদের সীমান্ত সমস্যা আছে, চীনের বিরুদ্ধে অভিযোগ আছে যে চীন ভারতকে চারদিক থেকে এনসার্কেল করে ফেলতে চাচ্ছে। হ্যাঁ, ভারতের প্রতিবেশী দেশগুলিকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সহায়তার মাধ্যমে। কিন্তু দেখা গেল যে নরসিমা রাওয়ের 1992 সালে ভারত সফরের চীন সফরের পরে সেই সময় একটা সম্ভবত এটা যৌথ ঘোষণাপত্রে আসেন, অথবা চীনের তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন জিয়াং জামিন, তিনি বললেন যে ভারতের সাথে আমাদের অসংখ্য সমস্যা আছে, কিন্তু আমরা উই আর টু গ্রেট সিভিলাইজেশন এবং আমাদের দুই দেশে ব্যবসা বাণিজ্য করার প্রচুর সুযোগ আছে। কাজে আমরা যে বিবাদের বিষয়গুলি আমরা একপাশে রাখি, আর যে বিষয়গুলিতে আমরা মানে দুই দেশ উপকৃত হব সেই এলাকাগুলিতে আমরা কাজ করি। আরেকটা বিষয় আমি একটু কথা বলতে চাই। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে পত্রিকাটি যে মন্তব্য করেছে আসলে ওই ধরনেরই, ওই টোনেই বলা যায়। আরেকটা বিষয় যে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক, আপনারা সবাই থেকে চেনেন, মাইকেল কুলেগম্যান, জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়াকে বলছেন, কি বলছেন, ভারত চাইলে এই সংবাদ সম্মেলন ঠেকাতে পারত। তাই বাংলাদেশ সম্ভবত এই ঘটনাকে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র শেখ হাসিনাকে আরেকবার প্রশ্রয় দেওয়ার উদাহরণ হিসেবেই দেখবে। এই সংবাদ সম্মেলনের ক্ষেত্রে ভারত মাঝামাঝি অবস্থান নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয়, মানে কুলিগম্যানের মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় না এই ব্যাখ্যায় ঢাকার কাছে গ্রহণযোগ্য হবে। মানে এই মাঝামাঝি অবস্থান কি ভারতের, না আসলে একপাক্ষিক অবস্থান নিচ্ছে ভারত? না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের সাথে তো কুগলম্যানের অ্যানালাইসিসের যথেষ্ট মিল আছে। একদম। তাহলে আমাদের সম্পর্কের কি দূরত্ব বাড়বে, না আমাদের দুই দেশের সম্পর্ককে একটা ইস্যুতে সীমাবদ্ধ থাকবে, না আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো? দায়িত্বটা কার বেশি? কেন ইস্যু তো শেখ হাসিনা। আমার মনে হয় যে মানে বড় দেশ হিসেবে হ্যাঁ ভারতকে উদ্যোগটা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে কামরুল হাসান, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ডয়চে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা ইন্টারভিউ করলাম কামরুল হাসানকে, এবং আপনারা শুনলেন তার অ্যানালাইসিস, তার চিন্তা, তার ভাবনা। আমরা কিছু উদ্ধৃতিও দিলাম, সেগুলো আপনারা বিবেচনায় নিতে পারেন। আর আমি ছিলাম আপনাদের সঙ্গে হারুন রশিদ স্বপন, আমাদের সঙ্গে আরও ছিলেন সমীর কুমার দে। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, শুভরাত্রি।